জুজুর নাম শোনেনি? মনে হয় না এমন কেউ আর বাকি আছে। ছোটবেলায় মা আমাদের বাইরে যেতে বারণ করতে, কান্না থামাতে এই জুজুর নাম কতবার না বলেছে, তারই হত্যা নেই। আর আমরাও কোনো কারণ ছাড়াই ভয় পেয়ে সভ্য ছেলে মেয়ে হয়ে জুজুর ভয়ে চুপ করে বাড়ি বসে থেকেছি। আজ ওই ছেলেবেলার নস্টালজিয়া উস্কে দিতে সুব্রত দাসের কলমে ললিত দাদু সিরিজের দ্বিতীয় গল্প জুজু নিয়ে হাজির হয়েছি। তাই চলো ভূতেশ্বর দ্য স্টোরি টেলার চ্যানেলের আজকের পরিবেশন লেখক সুব্রত দাসের কলমে ললিত দাদু সিরিজের দ্বিতীয় গল্প জুজু শুনে আসা যাক। আর হ্যাঁ, গল্প পাঠ ও সমগ্র পরিচালনায় আমি ভূতেশ্বর। আর গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার সরাসরি গল্পে আসা যায়। দাদু, আর চুপ করে বসে থাকতে ভালো লাগছে না, এবার একটা গল্প বলো। কথাটা বলতেই ললিত দাদু আমার মুখের দিকে তাকায়। কিছু একটা ভেবে নিয়ে তিনি বলল, আবার গল্প? তোকে বলেছি না আমি কোনো গল্প বলি না, যা বলি সব সত্য ঘটনা। ওই হলো, তুমি তাই বলো তো। কথাটা বলে আমি চুপ করে বসে থাকি। সামনেই আগুন জ্বলছে, চারপাশে সন্ধ্যা লেগেছে। ললিত দাদু সন্ধ্যার পরপরই আগুন জ্বালিয়েছে। এই শীতের সময় তার আগুন ছাড়া একদমই চলে না। তার বয়স 70 পার করেছে, চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। এখন তার সারাদিনের কাজ হলো বাড়িতে বসে থাকা আর মাঠে কোথায় কেমন চাষ হচ্ছে তার হিসাব রাখা। বারণ করা সত্ত্বেও তিনি কারোর কথা শোনে না। আমার বাবা মা শহরে থাকে আর আমি দাদুর কাছেই থাকি। আমাদের দেখাশোনা করার জন্য আছে ভজনদা, সেই রান্নাবান্না করে দেয়, বাড়ির সকল কাজও করে। ছোট থেকেই দেখছি দাদুর সাথে তার বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার বয়সও 40-এর কাছাকাছি। সারাদিন পান খেয়ে দাঁত লাল করে রাখে। প্রতিদিন সন্ধ্যার সময় ললিত দাদু আগুন জ্বালালে তার কাছে গল্প শুনতে আসি। যদিও তিনি তার গল্পগুলোকে সত্যি বলে দাবি করে, তবে আমি সেই সব সত্যি বলে মনে করি না। শুধু তার বলে এত সুন্দর গল্পের স্বাদ নেওয়ার জন্যই মুখে বলি যে তার সব ঘটনা আমি বিশ্বাস করেছি। তোর কি ঘটনা শুনতেই হবে ভানু? না শুনলে হতো না? পড়াশোনা আছে তো তোর। ললিত দাদুর কণ্ঠস্বরে আমি বাস্তবে ফিরে আসি। তখনই তার কথার জবাবে বলি, হ্যাঁ, এখনই বলতে হবে। আর যদি না বলো তবে আজকে আর পড়তে বসবো না কিন্তু। থাক থাক, তোর আর এত জেদ করতে হবে না। আমি বলছি একটা ঘটনা, তবে এই ঘটনাটা একটু অন্যরকম। জানি না তুই বিশ্বাস করবি কিনা, তাও শুনে দেখ। কথাটা শেষ করেই ললিত দাদু কিছু সময়ের জন্য মুখে কুলু পেটে বসে থাকে। মুখটা তার গম্ভীর লাগছে, কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কোনো কিছু ভেবে নিয়ে তিনি বলতে শুরু করলেন, তুই তো জানিস আমি স্কুল শিক্ষক ছিলাম। আমাকে তখন একবার বিশেষ একটা মিটিংয়ের জন্য মালদহের বৈরাগাছি গ্রামে যেতে হয়েছিল। সেখানে আমাদের সপ্তাহখানেক থাকতে হবে। স্কুল নিয়ে কি একটা আলোচনা ছিল যেন, এখন সেটার মনে পড়ছে না। তবে ওই গ্রামে আমার থাকার জায়গা হয় সুজন ঘোষের বাড়িতে। লোকটা সত্যি অমায়িক, বেটে খাটো, কালো মোটা আকৃতির মানুষ। তখন তার বয়স ছিল 35-40-এর কাছাকাছি। তবে গায়ে তার হেব্বি জোর। মাঝে মাঝে গরুর বদলে তিনি নিজেই জমিতে লাঙল বাঁধিয়ে চাষ করত। আর তখনকার মানুষের গায়ে সত্যিই জোর ছিল, যেমন খেতে পারত তেমন পরিশ্রম করতে পারত। সুজন ঘোষের বউসহ 2 ছেলে ছিল, অরুণ ও বরুণ।
একজনের বয়স তখন 15 বছর আর একজনের 10 বছর। দুজনেই স্কুলে পড়তো। সুজন ঘোষের গিন্নি রূপালী, তার হাতের রান্না প্রশংসা করার মতো। তিনি দেখতেও ছিল বেশ সুন্দরী, গ্রামের আদর্শ গৃহিণী। সুজন ঘোষের বাড়িতে বড় বড় 4 চালা দেওয়া 3টে মাটির ঘর, 2টো ধানের গোলা আর গোয়াল ভরা গরু ছিল। এক কথাই বলতে পারিস গ্রামের পাকা চাষি পরিবার। আমার থাকার জন্য তার একটা ঘর ছেড়ে দেয়, আর আমিও বিনা সংকোচে ভালো ছেলের মতো একটা ঘর দখল করে থাকতে লাগি। সেদিন সন্ধ্যার পর আমি সেই মাটির ঘরে কাঠের খাটের উপরে বসে আছি। সামনেই হেরিকেন জ্বলছে, সেই আলোতে একটা বই বেরো করে পড়ছি। এমন সময় দরজায় টোকা পড়ে। সামনে তাকাতেই দেখতে পারি এই বাড়ির বড় ছেলে অরুণ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে বললাম, খোকা, কিছু বলবে? ছেলেটা কোনো কথা বলে না, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটো অদ্ভুত রকমের বড় বড়, জল টলমল করছে। চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় চোখের মধ্যে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। কেউ সেই রহস্য ভেদ করতে পারবে না। তার দীর্ঘ মৌনতা দেখে আমি নিজে আর চুপ করে থাকতে পারি না। আর একবার তাকে ডাক দিয়ে বললাম, কি গো খোকা, কথা বলছো না কেন? তুমি কি গল্প শুনবে আমার কাছে? আসো, এখানে আসো। না, ছেলেটা এবারও কোনো জবাব দিল না। তবে সেখানে আর সে দাঁড়ালো না, সে দরজার সামনে থেকেই চলে গেল। আমি আর কোনো কথা না বলে গল্পের বইতে মনোনিবেশ করি। এদিকে পড়তে পড়তে কখন যে সন্ধ্যা পার হয়ে রাত হয়েছে তা আমার ঠিক নেই। তবে দরজার সামনে যখন সুজন ঘোষ স্বয়ং এসে আমাকে ডাক দেয়, তখন আমি পড়া বন্ধ করি। সামনে তাকাতেই দেখতে পারি সুজন ঘোষ বলছে, বাবু, আসুন খাইয়া নিন, অনেক রাত হয়েছে। আমি মৃদু হেসে জবাব দিলাম, হ্যাঁ চলো খেয়ে নেওয়া যাক। কথাটা বলতেই সুজন ঘোষ নিচে নেমে আসে। আমিও তার পেছন পেছন এগিয়ে যাই। রান্নাঘরে গিয়ে বসি। রান্নাঘরও মাটির তৈরি, চালাই বিচুলির ছাউনি। খেতে বসে দেখতে পারি বিভিন্ন রকমের খাবারের আইটেম। রামলাল চালের ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পুকুরের কাতলা মাছ আর দেশি মুরগির ঝোল। সাথে দুধ, ঘি, দই তো অঢেল আছে। এমন খাবার অনেকদিন নিজের চোখে দেখিনি। আমি তো এই দেখে সুজন ঘোষকে বলেই ফেললাম, এত সবের কি দরকার ছিল? তখন সুজন ঘোষ হাসতে হাসতে বলল, কই, কি আর এমন করেছি বাবু? আমাদের বাড়িতে কেউ আসে না, তার জন্য কিছু করতেও পারি না। আপনি আইসেন, এতে যে আমি কি খুশি হইছি তা কইয়া বুঝাইতে পারবো না। কাল আপনার জন্যই পাঠার মাংস লইয়া আসবো। আমাদের বাড়িতে কেউ আসে না? এই কথাটার মানে বুঝতে পারলাম না। তাই তখনই তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়িতে কেউ আসতে পারে না কেন? তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? আছে বাবু, সবাই আছে, কিন্তু কেউই আমার বাড়িতে আসতে সাহস পায় না। আইলেও 24 ঘন্টার মধ্যেই বাড়ি থাইকা পালাইয়া যায়। কথাটা শুনে আমার চোখ কপালে উঠে যায়। সুজন ঘোষ কি বলছে এইসব? আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, কেন কেন কেউ 24 ঘন্টার বেশি থাকতে পারে না? কথাটা জিজ্ঞাসা করতেই সুজন ঘোষের মুখটা কালো হয়ে যায়। তিনি ইতস্তত করতে থাকে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বলল, বাবু, কইতাছি যে এটা এখন না বলি, কাল সকাল হইলে বললি ভালো হয়।
আসলে রাইতের বেলা ওইসব কথা কওয়া বারণ আছে। ঘরে দুটো বাইসা আছে, এই জন্যই কইতে পারছি না। সুজন ঘোষের কথাটা শুনে আমার বড্ড অদ্ভুত লাগে। মনের মধ্যে নানা রকম প্রশ্নের উদয় হয়। কি এমন ব্যাপার আছে যে যার কারণে তার বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না? ব্যাপারটা তো জানতেই হবে। ভাবনাটা মনের মধ্যে রেখে দেই, মুখ ফুটে আর বলতে পারি না। তবে খাবার খেতে খেতে একটু বেশি খাওয়া হয়ে যায়। সত্যিই অমন খাবার এখন আর পাওয়া যায় না। এখন সব কিছুতেই ভেজাল, সার দেওয়া, সেই স্বাদ আর নেই। খাওয়া শেষে নিজের বিছানায় এসেছি। আসার সময় সুজন ঘোষ আমাকে ডেকে বলেছিল, বাবু, রাতটা একটু সাবধানে থাকবেন। কেউ যদি দুবার ডাকে তবে ঘর থেকে বের হবেন না। বাইরে যা হয় হয়ে যাক না কেন, আপনি ঘরের দরজা খুলবেন না। কথাটা শুনে ভয় পাওয়ার থেকে বেশি অদ্ভুত লেগেছিল। মনে হয়েছিল আমি ছোট বাচ্চা, তাই আমাকে এত কিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। তবে আর বসে থাকতে পারি না। ঘরে ঢুকেই হেরিকেনের আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়ি। আর কয়েক মুহূর্তেই আমার দু চোখে ঘুম নেমে আসে। কতক্ষণ ঘুমিয়েছি তা আমার খেয়াল নেই। তবে হঠাৎ করেই কোনো কিছু দুমদাম করে পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখনই চোখ খুলে পাশে তাকাই আর দেখি হ্যারিকেনটা একেবারে নিভে গিয়েছে। সামনের জানালা দিয়ে চাঁদের আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। অদ্ভুত এক মায়াঘন পরিবেশ। চারিদিকে কেমন যেন গুম মেরে আছে। মনে হচ্ছে পৃথিবী এখানে থমকে গিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে জানালার সামনে যাই, আর তখনই কেউ যেন ফ্যাসফ্যাসে গলায় ললিত ললিত নাম ধরে ডাক দেয় আর দরজা ধাক্কায়। আমি দরজার সামনে গিয়ে দরজা খুলতে যাচ্ছিলাম। তখনই আমার সুজন ঘোষের কথা মনে পড়ে। তার বলা শেষ কথাগুলো তখন আমার কানে কেউ যেন বলে দিচ্ছে। আর তখনই বুকটা কেঁপে ওঠে। আমি কোনো কথা বলতে পারি না। ভয়ে সারা শরীর কাঁপতে শুরু করেছে। আর তখনই আমার চোখ যায় খোলা জানালার দিকে। তখনই একটা ব্যাপার দেখতে পারি। খোলা জানালার সামনে সুজন ঘোষের বড় ছেলে অরুণ দাঁড়িয়ে আছে। তার সেই বড় বড় চোখ, চোখ দুটো জলে টলমল করছে। সেই চোখের দিকে তাকালে যেন আর কোনো কিছু ভাবা যায় না। আমি কেন জানি না হাঁটতে হাঁটতে ওই জানলার কাছে এগিয়ে যাই। অরুণের সামনে এসে বললাম, কি হয়েছে খোকা? এত রাত্রে তুমি এখানে কি করছো? ভয় করবে তো, আসো বাড়ির ভেতরে আসো। আমার কথা শুনে অরুণের অভিব্যক্তির কোনো পরিবর্তন হয় না। সে একই রকমভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এই রাতের বেলা একটা বাচ্চার এমন দৃষ্টি একটা মানুষকে যে কতটা ভয় দেখাতে পারে, সেটা যার সাথে হয়েছে একমাত্র সেই বুঝতে পারবে। আমারও কেন জানি না ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এর আগে ভৌতিক অভিজ্ঞতা হয়নি এমনটা তা নয়, তবে তখনও এতটা ভয় আমি পাইনি। আমি নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আবার বললাম, কি হলো তোমার? তুমি কোনো কথা বলছো না কেন? আর তখনই অরুণের ঠোঁট দুটো কেঁপে ওঠে। ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে দিয়ে ঘের ঘেরে গলায় কেউ যেন বলে ওঠে, ওরা তোকে ডাকছে, যাবি তাদের কাছে? আয় আয়, ওরা তোর জন্য অপেক্ষা করছে। কথাটা বলতেই অরুণ হাতের ইশারা করে ঘরের পেছনের বাঁশবাগানকে দেখায়। আর সেদিকে তাকাতেই আমার বুকটা কেঁপে ওঠে। ওদিকে তাকাতেই চাঁদের আলোতে দেখতে পারি হাত
3-4 উচ্চতার অনেকগুলো বাচ্চা ছেলে বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখ বড় বড়, আর চোখের মধ্যে যেন জল টলমল করছে। তারা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। সে কি অপার্থিব দৃষ্টি, তা আমি বলে বোঝাতে পারবো না। এটা দেখে আমার ভয়ে গলা শুকিয়ে যায়। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওরা কারা? ওখানে কারা দাঁড়িয়ে আছে? ওরা আমাকে ডাকছে কেন? কথাটা বলে আমি অরুণের দিকে তাকাই। সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর মুখে অদ্ভুত রহস্যময় হাসি। সে আমার কথার কোনো জবাব দেয় না। তখন সে হাসতে হাসতে বাঁশবাগানের মধ্যে ওই ছেলেগুলোর কাছে চলে যায়। আর তখনই একসাথে 10-20 জন ঘরের দরজা ধাক্কা দিতে থাকে আর আমার নাম ধরে ডাকতে থাকে। এতটা আমার নার্ভার নিতে পারে না। তখনই সংজ্ঞা হারিয়ে জানালার গোড়ায় পড়ে যায়। বাবু, ও বাবু, আপনি নিচে পড়ে আছেন কেন? কণ্ঠস্বরটা কানে যেতেই আমি চোখ খুলে সামনে তাকাই। সুজন ঘোষ কৌতূহল হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার সাথে কি হয়েছে ভাবতেই আমার সারা শরীর কেঁপে ওঠে। আর তখনই মনে পড়ে রাতের কথা। এটাও মনে পড়ে যে সুজন ঘোষের বড় ছেলে অরুণ হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের বাঁশবাগানের দিকে চলে গিয়েছিল। আমি তখনই চিৎকার করে বলে উঠি, সুজন, তোমার ছেলে অরুণ কোথায়? রাতের বেলাও। কথাটা শেষ করতে পারি না, আর তখনই দেখতে পারি দরজার পাল্লা ঠেলে এগিয়ে আসছে অরুণ। স্বাভাবিক দৃষ্টি, চোখ দুটো ছোট ছোট, মুখে দুরন্তপনার ভাব সুস্পষ্ট। রাতে দেখা অরুণ আর এই অরুণের সাথেই আকাশ পাতাল তফাৎ। ভাবনাগুলো ভাবতে ভাবতেই সুজন ঘোষ বলে ওঠে, আপনি কি কইছিলেন বাবু? অরুণ? এই তো অরুণ। রাতের বেলা কি আপনি কিছু দেখছেন? কথাটা শুনতেই বুকটা কেঁপে ওঠে। আমি আস্তে আস্তে উঠে বসি। মৃদু কণ্ঠে বললাম, তোমার কি মনে হয় সুজন, আমি কি কিছু দেখেছি, না এমনি নিচে পড়ে আছি? সুজন ঘোষ কোনো কথা বলে না। তার চোখে ভয় ফুটে ওঠে, ঠোঁট শুকিয়ে যায়। ঢোক গিলে সে বলল, এই জন্যই আমার বাড়িতে কেউ থাকতে পারে না, আসতেও চায় না। আপনি অরুণ নামে যাকে দেখেছেন, সে আমার বড় ছেলে বিজন। অরুণ আর বিজন যমজ সন্তান আমার, কিন্তু জুজুরে লইয়া গেছে, আর কখনো দেখি নাই। তবে যারা নতুন এই বাড়িতে আসে তাদেরকেও নিয়ে যেতে আসি। কথাটা শুনেই আমার সারা শরীর কেঁপে ওঠে। সুজন ঘোষ যা বলছে তা কি সত্যি? কিন্তু এর পুরো ঘটনাটা কি? আমার সবটা শুনতেই হবে। আমি তখনই বললাম, সুজন, এখন তো দিনের বেলা, দয়া করে পুরো ঘটনাটা খুলে বলবে। সুজন ঘোষের দু চোখ ছলছল করছে। ভয়ে সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। সে মৃদু কণ্ঠে জবাব দিল, চলুন, চা খাইতে খাইতে আপনারে সব কইতাছি। বেশ, তাই চলো। কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট করি না। তখনই সুজন ঘোষের সাথে বাইরে এসে বসি। সে নিজেই চা নিয়ে আসে, সাথে সকাল সকাল খই মুড়ি আর গুড়ের পাটালি। তাই চিবাতে চিবাতে বললাম, সুজন, আর অপেক্ষা করতে পারছি না, এবার পুরো ঘটনাটা খুলে বলো। হ, কইতাছি বাবু, একটু খাড়ান। কথাটা বলে
সুজন ঘোষ চায়ে চুমুক দেয়, কিছু একটা ভেবে নিয়ে তারপর বলতে শুরু করলো। যখন ঘটনাটা ঘটছে তখন আমার গিন্নির প্রথম বাচ্চা হয়েছে, একসাথে দুটো ছেলে। এটা দেখা তো আমরা খুব খুশি। আত্মীয় স্বজন, গ্রামের লোক সবাই বাহাবা দিতেছিল। আমিও কাজকাম কইরা আইসা ছেলে দুটোর পাশে বইসা থাকতাম। দুটোরে দেখলে আমার মন জুড়াইয়া যাইতো। দেখতে দেখতে মাস 6 কাইটা যায়। আমার বিজন ও অরুণ একটু বড় হইছে, হামুর হাইটা চলতে পারে। আমার গিন্নি বাচ্চা দুটোরে ঘুম পাড়াইবার সময় একটা ছড়া কইত। ওইটা হইল, রাত হইল হতুম ডাইকল, কেড়ে কোথায় আছিস, খোকানা ঘুমাইলে সাথে কইরা জুজু লইয়া আসিস। আর এই ছড়া শুনলে জুজু ডাইকা আনার ভয় দেখাইলে তার আর দুষ্টুমি করত না, তখনই নিস্তুপ হইয়া ঘুমাইয়া পড়ত। তো সেদিন সন্ধ্যার পর আমি বাজার থাইকা বাড়ি আইছি। আইসা দেখি গিন্নি ছেলে দুটোকে ঘুম পাড়াচ্ছে আর ছড়া বলছে। আমি গিন্নির কাছে গিয়া বসি, তারে জিগাই, কি রে বউ, এখনো মানিকরা ঘুমায় নাই? গিন্নি আমারে কয়, এই তো ঘুমাইব, তুমি একটু বসো, এখনই আইতেছি। গিন্নির কথা শুইনা আমি বাইরে চলে আসি। বারান্দায় বইসা হুক্কা খাইতে থাকি। হঠাৎ করে মনে হয় ঘরের পেছনের বাঁশবাগানে ঝড় হচ্ছে। মনে হচ্ছে কেউ বাঁশগুলোর আগে ভাঙ্গা ফেলতাছে, অথচ কোথাও কোনো ঝড়ের চিহ্ন নাই। মনের মধ্যে কৌতূহল জায়গা ওঠে। তখনই আমি লণ্ঠনটা হাতে লইয়া বাঁশবাগানের দিকে এগিয়ে যাই। সামনে আইতে দেখতে পারি কিচ্ছু হচ্ছে না, সব ঠিকই আছে। আমি এমনি ভয় পাইয়াছি। এমন সময় পেছন থেকে গিন্নির কণ্ঠস্বর শুনতে পারি, ওগো, খাইতে আইসো, খাবার দিছি। কথাটা শুই না আমি তখনই রান্নাঘরে খাইতে চইলা যাই। দুজন মিলা খাইতে থাকি। তবে খাবার খাইতে খাইতে বারবার মনে হইতে থাকে বাঁশবাগানের মধ্যে ঝড় চলতাছে, কিন্তু সামনে আইলে কিছুই দেখা যায় না। তাই আর তোয়াক্কা না দিয়া দুজন খাইতে থাকি। খাইতে খাইতে হঠাৎ করেই শুনতে পারি ঘরের মধ্যে থেকে আমার গিন্নি যে ছড়াখানা বইলা বাচ্চাদের ঘুম পাড়ায় তেমনি ছড়া বলার শব্দ ভাইসে আসছে। শব্দটা গিন্নিও শুনছে। তাই সে আমার দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলো, ওগো, কেডা কেডা ছড়া কইতাছে? আমি কোনো জবাব দিবার পারি না, তবে ছড়া বলার ভাষাটা ক্রমশ ভয়ঙ্কর হইয়া উঠছে। নেকো নেকো ভাবে যেন ছড়া কইছে, সাথে কোনো কিছু চিবানোর শব্দ আমরা শুনতে পাচ্ছি। হঠাৎ করে গিন্নি কইয়া ওঠে, ওগো, এইসব কি হইতাছে? ওটা ওটা কিসের শব্দ? ওর কথাটা কইতেই বাতাসের মধ্যে কেউ যেন চিৎকার কইরা কইয়া দেয়া যায়, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। আর তখনই ঘরের মধ্যে থাইকা বাচ্চার কান্নার শব্দ ভাইসে আসে। আমরা তখনই খাওন বাদ দিয়া দৌড়ে যাই ঘরের ভেতরে। আর যা দেখতে পারি তাতেই আমাদের ভয়ে চোখ বাইর হইয়া আসে, ভয়ে গলা শুকাইয়া যায়। আমরা দুজনেই দেখতে পারি হাত তিনেক লম্বা একটা জীব, যার শরীর মানুষের মতো হইলেও মাথাটা গুই সাপের মতো। বড় বড় দাঁত বাইরে বের কইরা আসে। আমাদের বড় ছেলে বিজনকে নিজের মুখে পুরো চিবাইতেছে। তার রক্তে অরুণ ভিজা গেছে। এইটা দেখা আমার গিন্নি সহ্য করতে পারে না, আর তখনই চিৎকার কইরা ওঠে। তার চিৎকার শুইনা ওই অদ্ভুত জীবটা বিজনের বাকি অর্ধেক শরীর লইয়া জানালা ভাঙ্গা বেরিয়ে যায়। আর কখনো তারে দেখি নাই। এই ঘটনাটার পর আমার গিন্নির অবস্থা খুব খারাপ হইয়া যায়। কবিরাজ দেখাইয়া ঠিক হইলেও এই বাড়িতে একটা সমস্যা হইতো। রাতের বেলা কে যেন ওই ছড়া কইতো, আর জুজু আসতে বইলা
বাঁশবাগানের মধ্যে ঝড় উঠত। গ্রামের কেউ বা আমার কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আইলে অদ্ভুত কিছু দেখতে পাইতো। সবাই দেখতো অরুণের মতো কেউ তাদের লগে দেখা করতে আইছে, তাদের ডাইকা নিয়ে যাইতেছে। দুইজন তো এই ডাকে সাড়া দিয়ে হারাইয়া গেছে, আর খুঁজা পাওয়া যায় নাই। তাই জন্য রাত্রেবেলা জুজুর কথা বলা বারণ। আপনিও হয়তো এমন কিছু দেখছেন বাবু। এই পর্যন্ত বলে থামে সুজন ঘোষ। পুরো কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। সামনে তাকাতেই দেখতে পারি তার চোখে জল। নিজের সন্তান হারানোর কষ্ট প্রতিটা বাবার বুকে পাথরের মতো ভারী হয়ে থাকে। আমি মৃদু স্বরে বললাম, হ্যাঁ সুজন, আমি এমনই কিছু দেখেছি। আমার কথাটা শুনে সুজন ঘোষ নিজের চোখে জল মুছে বলল, বাবু, আপনাকে আর আমার বাড়িতে থাকতে হইবে না। আমার বন্ধু নীলকমলের বাড়িতেই আপনার থাকার ব্যবস্থা করেছি। আপনি ওখানেই থাকবেন, তবে সমস্ত খাওয়া দাওয়া আমার বাড়ি থাইকা যাইব। আমি আর কোনো কথা বলতে পারি না। মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানাই। তারপরের দিন থেকে সুজন ঘোষের বন্ধু নীলকমলের বাড়িতেই সপ্তাহখানেক থাকি। আর কোনো অসুবিধা হয় না। তবে সেদিন রাতের অভিজ্ঞতা আমি আজও ভুলিনি। আমরা যে জুজুর ভয় বাচ্চাদের দেখাই, সেটা যে কত বড় ভয়ানক জীব তা আমি ভালো করেই জানি। ললিত দাদু গল্পটা শেষ করে আগুনের দিকে দুহাত প্রসারিত করে দেয়। আমি জুজু নিয়ে ভাবতে থাকি। কেন জানি না মনে হয় এইসব গ্রামের মানুষের মন গড়া কাহিনী। জুজু নামের কোনো জীব আমি তো কোথাও দেখিনি। কে রে, কি ভাবতে বসলি আবার? ললিত দাদুর কণ্ঠস্বরে আমি বাস্তবে ফিরে আসি। মৃদু কণ্ঠে বললাম, জুজু বলে যে কিছু আছে আমি তোমার কাছেই প্রথম শুনলাম। কেমন জানি অবিশ্বাস্য লাগছে। জোজোকে জানতে হলে পড়াশোনা করতে হয়। যা যা, এখনই পড়তে বস। অনেকক্ষণ হলো গল্প শুনেছিস, এবার স্কুলের পড়া করে নে। যাচ্ছি, তোমাকে এত তাড়া দিতে হবে না। কথাটা বলেই আমি আগুনের সামনে থেকে উঠে দাঁড়াই। হাঁটতে হাঁটতে ঘরের দিকে এগিয়ে যাই। ঘরের সামনে আসতেই নিজের মনে শব্দ করে হেসে উঠি, আর হাসতে হাসতে বললাম, দূর, এইসব জুজু ফুজু কিছু হয় না। সব কিছুই দাদুর বানানো গল্প। বুড়ো মিথ্যে গল্প এমনভাবে বলবে যেন মনে হবে সেটাই সত্যি। যাই, পড়ে নেই, আর সময় নষ্ট নয়। বাই বাই, সবাই ভালো থেকো। আজকের গল্প এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন গল্প নিয়ে হাজির হই। তাই সবসময় সাথে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি।